এই ভারতবর্ষের মহেশ্বরের বংশ, ব্রহ্মার বংশ যে শাসন বিধি ব্যবস্থা আছে, সেই শাসন বিধি ব্যবস্থা অলরেডি হাসপাতালে ঢুকে গেছে। তোমার বার্ধক্য বয়সের সেই ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। আর আমার কোন খারাপ হওয়া খাবে দেশ শাসনের জন্য, এই দুনিয়া শাসনের জন্য, পৃথিবীর ন্যায় আর ধর্ম স্থাপনের উদ্দেশ্য আমার পুনরায় আরো কর্ম করা খাবে, ধর্ম পালন করা খাবে। তার জন্য তোমরা রেডি আছেন না নাই? সবাই রেডি আছেন তো? সবাই কিন্তু নারায়ণের বংশধরের শুরু হয়ে গেছে। যদি তোমরা নির্লজ্জ থাকেন তাহলে কিন্তু এই সময়ও তোমার কিন্তু ক্ষমা করিবে না। The Greater Kujibihar People's Association-এর মানে ভাইস প্রেসিডেন্ট নিতাই রায় তোমার আগে কিছু শাস্ত্রীয় আলোচনা করবে, ইতিহাস সম্বন্ধে আলোচনা করবে, বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করবে, ভৌগোলিক সম্বন্ধে আলোচনা করবে। আমরা মন দিয়ে সঙ্গে দেখি, আমরা একজোট হয়ে শ্রবণ করব আর ধারণ করব। তাহলে আমার নিতাই আলোচনা করে শুনো। জয় শিবচন্ডী, জয় মা ভবানী। আলোচনা করার প্রথমে সর্বপ্রথম ভক্তিকরণ যুগ সন্ধিক্ষণের যুগনায়ক মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বর্মা তার শ্রীচরণ তাই এই সভাতে আছে। আর তারপরে ভক্তিকরণ এই সভার উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মানসিগুলো আছেন, আইমামের ঘর আছেন। তারপরে মোর সমবয়সী, মোর বয়সের থাকিয়া ছোট ভাই বোন গুলা আছেন। সবাইকে বয়স ভেদে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। তা মই এমন করে তো ইয়ার আগত প্রোগ্রাম করো নাই। মহারাজ মঞ্চ থাকলে এমনিতে একটুখানি সংকট হয়, মানে এমনটা হয় যে মার আগত মাসির বাড়ির আলা। তা যাই হোক, তবু বাবা মা শিবচন্দ্রের স্মরণ করিয়া ওই কথাগুলা কই, যাতে বড় যাতে সময় সময় স্মরণ সময় মতো হইতে থাকে, এটা আশীর্বাদ করবেন। তো যাই হোক, সৃষ্টির আলাপ যায়। শিব আর চণ্ডীর মিলনের ফলে বিষ্ণুর জন্ম হল। বিষ্ণুর জন্ম হওয়ার পরে শিব আর চণ্ডীর উদ্দেশ্য মতে বিষ্ণু মানব সভ্যতা সৃষ্টির একে অপরের পরিপূরক হিসাবে সৃজন শুরু করে দিয়ে দেয়। 1 নম্বর, নাভি থাকিয়া জন্ম হয় ব্রহ্মা, আর পুরুষের বীর্য দিয়া তৈরি হয় নারায়ণ। ঠ্যাং থাকিয়া জন্ম হয় মহেশ্বর, আর মলদার থাকিয়া জন্ম হয় কিস। মলদা থাকি জন্ম হয় কীট। যাক, এবারে ব্রহ্মার জন্মটা তোমরা আসি। ব্রহ্মা এই পেটের উপরে যে আমার নাভি আছে, এই নাভি থাকিয়া জন্ম হয়। তা ব্রহ্মা যখন জন্ম হয়েছে তখন নারীর সংস্পর্শ তো ছিল, কিন্তু অস্থি মানে হাড্ডির সংস্পর্শ থাকিয়া উহার জন্ম হয় নাই। ওই জন্যে ব্রহ্মার যেটা প্রতীক হিসাবে আমরা কলার গাছও বাছি নিছি। কলার গাছের কোনো অস্থি নাই, মানে হাড্ডি নেই, মানে কাঠ নাই। তাই ব্রহ্মার যে জন্ম হয়েছে, যেহেতু পেটের উপরেতে নাভি, তাই এটি থেকে উহার জন্ম। ওই জন্যে
যে কোনো ব্রাহ্মণ বা বামন তোমরা ভোজনত সন্তুষ্টি হয়। ভোজন করতে করতে মানে এমন একটা পরিস্থিতি বোঝা যায়, যেমন আমরা কই আজকে একেবারে সব শেষ করিয়ে আসলো। তা ক্ষত্রিয় মানুষগুলা বোঝে কি শেষ করিয়ে আসলে, বলে শত্রু বুঝি শেষ করিয়ে আসলে। তা সেই দেখা মানে খাবার যখন বইছে তখন এমন মনে হয় যে খাবারটাই বুঝি উমের শত্রু উমের শেষ করবে পালিয়ে বাসে, রাগান্বিত মনে হয় যে খাবার খাবার হচ্ছে। ওই জন্য উমের যেহেতু রাগিয়ে খাবার খায় এমনটা মনে হয়, সেহেতু এক রাক্ষস বলিয়াও কয়। রাক্ষস যেমন কুম্ভকর্ণ রাবণ উমের রাক্ষস কইছে। আচ্ছা, এবার কর্মটা খানে পরে কই, এবারে আসি নারায়ণের জন্ম। নারায়ণের যেটা জন্ম হল ইরা, পিঙ্গলা, সুষমা, তারপরে এটি অন্তরও কই, হিয়াও কই, যেটা হিন্দিতে কয় দিল, তারপরে সেক্সুয়াল ভ্যান, তারপরে পুরুষের অন্ডকোষ, তারপরে পুরুষত্ব। তা বীজকে যে তৈরি হয়, শুক্রকীটকে তৈরি হয়, এটা কিন্তু এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম দিয়ে এই মাথাতে কিন্তু তৈরি হয়। ওই জন্য আমরা কই জন্মদাতা কায়, অমুক বর্মন অমুক সিংহ, মালটার নাম কিন্তু নেওয়া হয় না, ওটি জন্মদাতা। তা এই বীর্যটা যে তৈরি হয় পুরুষের মাথার তৈরি হয়। তা এই প্রক্রিয়া মানে ইরা, পিঙ্গলা, সুষমা, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি হরমোন, তারপরে হৃদয়, তারপরে সেক্সুয়াল ভ্যান, অন্ডকোষ, পুরুষত্ব, এই রাস্তা দিয়া জন্ম হয়েছে নারায়ণ। আচ্ছা, আর মহেশ্বরের জন্ম হয়েছে ফ্যান থাকিয়া। মহেশ্বরের জন্ম ফ্যানে তালুক টানি থাকিয়া জন্ম হয়েছে। ওই জন্য মহেশ্বরের প্রতীক হলে বাঁশ। যেমন বাঁশের চবক, বাঁশ কিন্তু নিচ থাকিয়া বৃদ্ধি পায়, বাঁশের বিচি থাকিয়া কিন্তু গাছ কিন্তু হয় না। তাই বাঁশ যেটা ধরা হয়, বাঁশটা হল মহেশ্বরের স্বরূপ। আর এবারে হল মহল্লা। মহল্লা দিয়ে জন্ম হল কীট। কীট মানে ছোট ছোট পোকা। যেমন আমার গুলের পেটত কৃমি অবশ্যই আছে, কৃমি যদি বেশি থাকে তাও যেমন সমস্যা, কৃমি যদি না থাকে তাহলে আমার কিন্তু খাবার হজমে হবে না। ওই মলদার থাকিয়া জন্ম হল কীট, কীট থাকিয়া আসিল পতঙ্গ, পতঙ্গ থাকিয়া আসিল পাখি, পাখি থাকিয়া বংশগতির মাধ্যমে আসলে পশু। এইবারে কীট কীট পতঙ্গর আমরা যদি বাদ দিয়া তিনজন এবার ভাইয়ের হিসাব ধরি, ব্রহ্মা, নারায়ণ, মহেশ্বর, তাহলে এই তিন ভাইও তিনটা জবাবদারি বিষ্ণু দিছে। যেহেতু টোটাল বিষ্ণুর শারীরিক প্রক্রিয়া থাকিয়া নারায়ণের জন্ম, সেহেতু নারায়ণ বিষ্ণুর যত গুণ বৈশিষ্ট্য ছিল সবগুলাই নারায়ণ লাভ করছে। আর ব্রহ্মা যেহেতু নাভি থাকিয়া জন্ম হয়েছে, খালি নারীর গুণ লাভ করছে, অন্য কোন গুণ অস্থি হাড্ডি এগুলার কোন গুণ লাভ করে নাই। আর মহেশ্বর ঠ্যাং থাকি জন্ম, সেহেতু বিষ্ণু সর্বপ্রথমে নারায়ণ টোটাল সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের দায়িত্ব নারায়ণের হাতে তুলে দিছে। আর যখন দায়িত্ব দেয় নারায়ণ, তখন ওই নদীর ছায়া কাশিয়ের বইটা নিয়ে ব্রহ্মাণ্ড শাসন করার জন্য বচনবদ্ধ হয়। আর নারায়ণে হলে যেহেতু বিষ্ণুর পূর্ণ জ্ঞান লাভ করছে নারায়ণ, সেহেতু এই ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ জ্ঞানের অধিকারী হল নারায়ণ, কিংবা আজকের দিনের এই নারায়ণের বংশধর। আর যেহেতু ব্রহ্মা খালি নারীর গুণগত বৈশিষ্ট্য লাভ করছে, সেহেতু ব্রহ্মাদের বিদ্যার দায়িত্ব, বিদ্যা মানে কাগজ আর কলমের দায়িত্ব।
তা ব্রহ্মার বংশধর, ওই জন্য বিদ্যা তোমরা অগ্রগণী লাভ করছে। আর ব্রহ্মা একটা দায়িত্ব বিশেষ করে দিয়ে যেটা ব্রহ্মাণ্ডের উদ্দেশ্য, সেটা হলে যে এই ব্রহ্মাণ্ড কোটে কি আছে ভালো মন্দ খবর নিয়ে আসা, এটা ব্রহ্মার এটা কাজ। ব্রহ্মা সেই খবর আনিয়া নারায়ণক দিবে, কিন্তু ঠিক করিবার জ্ঞান যেহেতু ব্রহ্মার নাই, সেহেতু সেটা নারায়ণে ঠিক করবে। মানে আজকের দিনত যেমন মিডিয়ার কাজ, যেমন কোন নিউজ চ্যানেল কয় এডিটর, অমুক এডিটর তমুক এডিটর, এ পার্টি কি করে, ফৌজ কি করে, কোটে ভূমিকম্প হয়, সেগুলা খবর সবগুলাই এই মিডিয়ার ঘরে যায়, এডিটর ঘরে যায়। কিন্তু সব খবর রাখে বলিয়া উইয়ের দেশের কি কাল প্রধানমন্ত্রী বানায় নাকি? না বানায়। তা ব্রহ্মার বংশ, ব্রহ্মার নারদের কাজ হলে খবর নিয়ে আসা। যেমন নারদ যে কোনো জায়গা গেছে, নারায়ণ নারায়ণ করছে, নারায়ণের সামনে যাচ্ছে, আসিয়া নারায়ণ খবর দিছে, আবার যাওয়ার সময় নারায়ণ নারায়ণ করতে করতে চলে গেছে। ওইটা কি ঠিক করা খাবে? যে সমস্যা আছে, সমস্যা থাকিয়া সমস্যা দূর করা লাগবে, সেই দায়িত্বটা নারায়ণের। ওটা ব্রহ্মা ঠিক করা কর্ম না হয়। যদি উনি ওইটা ঠিক করিবার যায়, তাহলে ভুলতে ভাল হবে, ভালোতে ভুল হবে। বিকাশটাক দেখবে বিনাশ, আর বিনাশটাক দেখিবে বিকাশ। সেহেতু ব্রহ্মার দায়িত্ব রইল, অধিকার রইল বিদ্যার উপরে, আর দায়িত্ব রইল টোটাল ব্রহ্মাণ্ডের খবর নিয়ে আসিয়া নারায়ণক দেওয়া। যে দায়িত্বটা ব্রহ্মা নারদ পালনও করছে। আর মহেশ্বরের দায়িত্ব রইল এই ব্রহ্মাণ্ডের যতগুলা কর্ম আছে, ব্রহ্মার খবর ভিত্তিক নারায়ণ যে কর্মগুলা করে, সেই কর্ম কিংবা নারায়ণের যে তৈরি করা যে কোনো বস্তু কিংবা নারায়ণের যেটা প্রয়োজন, সবগুলোর চাহিদা পূর্তি করা, এটা হয়েছে মহেশ্বরের কাজ। এই দায়িত্বগুলা পাওয়ার পরে ঠিকঠাক সব চলছিল। এই চলতে 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 মহেশ্বরের বংশধর দেখিবে ধরলে যে তোমরা তো শাসক আছে, আমরা সেবকের ভূমিকা আছি, নারায়ণ আছে, নারায়ণের বংশধর আছে শাসকের ভূমিকা, আমরা আছি সেবকের ভূমিকা। তো এইটা কেন হবে? মহিষাসুর আলোচনা করিবে ধরলে নিজের সমাজত যে আমার ঠাকুর দাদা তো বিষ্ণু, তাই ইন্দ্রদেব আমার হচ্ছে কাকার জ্যাঠর বেটা, তোমরা এখানে শাসনত থাকবে। একটা দিয়ে ভাবে এটা তো উচিত না হয়। ওই তখন সবগুলো একটে হইয়া যুদ্ধ করিয়া ইন্দ্রদেব রাজবাড়ি থেকে বিতাড়িত করলেন। আর বিতাড়িত হওয়ার পাছত একটা কাহানিও আছে। নারায়ণ দিছে গদা দিছে ইন্দ্রের হাতত তুলিয়া, আর ইন্দ্রদেব সেই গদা ত্যাগ করিয়া দধিচি মুনির মেরুদণ্ডের হাতটি দিয়া বজ্র বানাইছে, সেই বজ্র দিয়া যুদ্ধ করছে অসুরের ঘরের সাথে। যদি গদা থাকলে গায় তাহলে যুদ্ধ, না হারলে গায়। যেহেতু গদা ছিল না, সেহেতু ইন্দ্রদেব যুদ্ধ জিতিবার না পায়া হারিয়ে গেছে, আর রণভঙ্গ দিয়া পালাইছে। যাই হোক, মহিষাসুরের ঘর সর্বোপরি দখল ধরিয়া সিংহাসনে যখন বসলে, বসিবার পরে উহার কি পরিণাম হয়েছে সেটা তোমরা সবাই জানেন। ইহার কি পরিণাম হয়েছে সবাই জানেন। আর বিস্তারিত ভাবে অধিকারী দর্শন দুটি লেখাও আছে, তবুও মুই একটু সামান্য একটু শোভা যায়। ইন্দ্রপুর থাকিয়া যখন ইন্দ্রদেব পালে চলে গেছে, তারপরে 16 কন্যার ঘর ইন্দ্রদেবের সাথে দেখা করিবার গেল। তাপ ইন্দ্রদেব মাওচণ্ডীর পূজাত বসে, আমার স্বর্গের নারীগুলার শরীরত মাওচণ্ডী ভর করলে,
অসুর গুলা বিতাড়িত করলে, কিছু সংখ্যক অসুর ধানি ভাই পালে থাকলে, তারপরে সেই অসুর গুলা বিনাশ করিবার জন্য পরে মাও কালীর মতো অনেক নারী শক্তি পায়। উমরে পরে খুঁজি খুঁজি যখন মারিবে ধরলে, তখন মহেশ্বর, মহিষাসুরের বাপ মহেশ্বর তখন মাও চণ্ডীর আরাধনা শুরু করলে, যে মাগো মোর বংশ বাতি দিবার জন্য রাখে। ওই তখনে কালীমাও মহেশ্বরের বুকত লাথি মেখে যখন পড়ছে, তারপরে ঠ্যান দিছে, ঠ্যান দিয়ে কইছে যে তুই নারায়ণ ব্রহ্মা সবাই দায়িত্ব তো ভাগ বাটোয়ারা করে নিয়ে নিছেন, বিষ্ণু তো দিয়েই দিছে। তা দায়িত্ব নেওয়ার পরে তোর বেটা কেমন করিয়া স্বর্গের সিংহাসনত যা বসে জবরদস্তি নিয়ম কেন লঙ্ঘন করছেন? তখন মহেশ্বর কইছে মাকে ভুল হয়ে গেছে, আজকের থাকিয়া মুই কথা দিবে ধরছ যে আজকের থাকিয়া মোর বংশধরের ঘর আর কোনোদিনও এই ক্ষত্রিয়ের উপরাই দেবতার ঘরের উপরা কোনোদিনও অস্ত্র ধারণ করিবে না। আর ক্ষত্রিয় যে মা বোনের ঘর আছে ইমে কোনোদিনও কান খারাপ নজরে দেখিবে না। হাত কাটিয়া শিবলিঙ্গের উপরে রক্ত দিয়া প্রতিজ্ঞা করছে। সেই দিন থাকিয়া আজ পর্যন্ত মহেশ্বরের বংশধর ঘর কোনোদিনও আর সিংহাসনত বসে নাই, রাজার সিংহাসনত আর বসে নাই। এই ঘটনা ঘটে যাওয়ার পরে দীর্ঘ একটা সময় পার হয়ে যায়, ইন্দ্রদেব তো তখন রাজা হয়ে যায়, ধীরে ধীরে সময় আগাইতে থাকে। এইবারে মহেশ্বরের বংশ যেহেতু সিংহাসনত বসিবার জন্য কান তৈরি না হয় প্রতিজ্ঞা আবদ্ধ হয়ে আছে, এইবারে ব্রহ্মার বংশধর। এই ব্রহ্মার বংশধরের মধ্যে হিরণ্যাক্ষ সর্বপ্রথম সর্বোপরির রাজা উচ্ছেদ করিয়া নিজে সিংহাসনত বসে অল্প কিছুদিন চালাইতে নাই চালাইতে যে কথাটা খানিক আগতে করো যে বিকাশ বা কোনটা আর বিনাশ বা কোনটা সেটার তো জ্ঞান নাই, ধর্ম বা কোনটা অধর্ম বা কোনটা সেটার তো জ্ঞান নাই, কোনটা বা করা উচিত কোনটা বা করা উচিত না হয়। হিরণ্যাক্ষের প্রিয়টা পৃথিবী পাপতে এমন পৃথিবী অতিষ্ঠ হয়ে গেল, পৃথিবীর দুই মেরুর বরফ গলিয়া জল হইতে হইতে পৃথিবীটা জলের তলব চলে গেল, মানে উপরের ভূভাগ গুলা সবগুলাই জলের তলব চলে গেল। পুনরায় বিষ্ণু পুনরায় হিরণ্যাক্ষ অবতার নিয়া এই পৃথিবীর অবতার হয়ে গেল। না হিরণ্যাক্ষ বিষে ভুল করো, মানে হিরণ্যাক্ষ বধ করিবার জন্য বরাহ অবতার পুনরায় অবতার হয়ে গেল। বরাহ অবতার হইয়া সেই হিরণ্যাক্ষ পিটিয়া দীর্ঘদিন পর্যন্ত পিটাইতে তারপরে হিরণ্যাক্ষ বধ করছে। তারপরে পুনরায় আরো শান্তি মতো চলবে ধরলে পৃথিবী। কিন্তু যে বরাহ অবতারের আমরা কথা করা যাচ্ছি, বরাহ অবতারের হিরণ্যাক্ষের ওই ঘটনা ঘটিবার পরে যখন পৃথিবী আবার স্থির হয়ে আসতে নাই আসতে, সেই সময় বরাহ অবতারের সাথে সাক্ষাৎ হলে ধরিত্রী যখন সাক্ষাৎ হল, ধরিত্রীর সাথে প্রেম সম্পর্ক হয়ে গেল। ধরিত্রীর পেটত আসলে বাচ্চা, ধরিত্রীর পেটত যখন বাচ্চা আসিল, সেই বাচ্চা যাতে জন্ম আবার না হয় এই জন্য তখন আবার ব্রহ্মার বংশের তখন যে মহর্ষি গুলা ছিল ইমরা কি করলে যাগ যজ্ঞাদি করিয়া মানে চেষ্টা যেটা করলে যাতে বরাহ অবতারে সেই সন্তানটা পৃথিবীর আর জন্মই নিবার না পায়। যদি জন্ম নেয় তাহলে আরো পুনরায় কান যদি এই পৃথিবী জবরদস্তি নারায়ণের বংশ ফেলে দিয়ে শাসন করিবার চেষ্টা করে তাহলে তো সেটা করিবার পাবে না। ওই জন্য তোমরা যজ্ঞ করছে। কিন্তু এদিক না, ধরিত্রীর পেটের বাচ্চা যখন প্রসব হবার না পায়, পেটের ব্যথা ওঠে, তখন ধরিত্রী পুনরায় বরাহ অবতার স্মরণ করে। বরাহ অবতার তখন বিষ্ণু রূপে
দর্শন দিয়া শঙ্খ দেয়, শঙ্খ দিয়া ধরিত্রী কইছে যখন তোর প্রসবের বীজ উঠবে তখন এই শঙ্খ তুই পেটও ছোঁয়াবু, তখন তুই পেটও ছোঁয়াবু, তোর বীজ বেদনা সব দূর হয়ে যাবে। এমন করিয়া সত্য যুগদার ধরিত্রী আর সন্তান আর ধর্ম আর হয় নাই। যাই হোক, তা তেতা যুগ থাকিয়া পরে ওই বংশটা আমরা টানব, বরাহ অবতারের বংশটা এবার সত্য যুগের। যাই হোক, হিরণ্যাক্ষর পরে দীর্ঘ একটা সময় পার হয়ে গেছে। হিরণ্যাক্ষের ভাই, ছোট ভাই, উনিয়া আবার শাসক হওয়ার জন্য দীর্ঘদিন সাধনা করিয়া তারপরে কিছু অল্প স্বল্প শক্তি ধারণ করছে, করার পরে পুনরায় আরো স্বর্গরাজ্য থাকিয়া এই ক্ষত্রিয় শাসনক অপসারণ করিয়া নিজে সিংহাসনত বসিতে, সিংহাসনত বসিয়া উনিয়া ঘোষণা করে দিয়ে দেন আজকে থাকিয়া এই পৃথিবীর ভগবান মই, আজকে থাকিয়া কার আর দেবতার ঘরের ক্ষত্রিয়র ঘরের পূজা করিবার পাবি না, মোর পূজা করা খাবে, মুই ভগবান, মুই পরমেশ্বর। চারিও পাকে এমন করে ঘোষণা করে যে আর যায় যায় এই দেবতা নারায়ণের বংশের এই দেব দেবীগুলোর পূজা করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ঘোষণার কিছুদিন পরে উমেরে একটা বাচ্চা জন্ম নেন, সেই বাচ্চাটা হলে প্রহ্লাদ। সেই প্রহ্লাদ তো নারায়ণ নারায়ণ হরি হরি করতে করতে বেড়ায়, এই ব্যাটারের সাথে শুরু হয়ে গেল বাপ বেটার সংঘর্ষ, মানে যেটা সংঘর্ষ তো নয়, মানে বিতর্ক। যাই হোক, সেই পিরিয়ড পৃথিবী চারিপাশে অত্যাচার ছড়ে গেল, অধর্ম ছড়ে গেল। হিরণ্যকশিপু নিজে ভগবান সাজিয়া, নিজে বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর শোক সাজিয়া পৃথিবীর অত্যাচার শুরু করে দিয়ে দেন। অধর্মে অধর্ম। পুনরায় এই প্রহ্লাদের ডাকত আবার পুনরায় বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করিয়া সেই হিরণ্যকশিপু তখন বধ করে। তার কিছুদিন পরে সত্য যুগ শেষ হয়ে যায়, আসি যায় ত্রেতা যুগ। এই ত্রেতা যুগত নারায়ণের বংশধর শাসন করিবার হচ্ছে। ইয়ারের মধ্যে ধীরে ধীরে আসি গেল বিশ্বশ্রবা মুনির বেটা রাবণ, আরো কতগুলা ছোটখাটো দৈত্য দানব। তার মধ্যে সব থাকিয়া যে ক্ষমতা বলা ছিল তাই ছিল রাবণ। এই রাবণে একেবারে গোটা পৃথিবী কি নাই করে সবাই রামায়ণত এইলা জানেন। রাবণের কর্মকাণ্ড, উয়ের চরিত্র, এটা কি আরো খুলি পাওয়ার প্রয়োজন আছে? খুলি পাওয়ার প্রয়োজন নাই। তাহলে রাবণ হলে বিশ্বশ্রবা মুনির বেটা, ব্রহ্মার বংশধর। রাবণের ভাই হলে কুম্ভকর্ণ, বিভীষণ, বোন হলে শূর্পণখা। এই রাবণের পিরিয়ড আরো পুনরায় রামচন্দ্র জন্মগ্রহণ হইয়া রাবণ বিনাশ করলেন। রাবণের বেটা কিন্তু সিংহাসনত বসিবার নাই পায়, যেমন করি মহেশ্বরের বেটাও সিংহাসনত বসিবার নাই পায়, হিরণ্যাক্ষের বেটাও সিংহাসনত বসিবার নাই পায়, হিরণ্যকশিপুর বেটাও সিংহাসনত বসিবার নাই পায়। অমন করিয়া রাবণও কিন্তু সিংহাসনত বসিবার নাই পায়। ইংরেজ যতগুলা নারায়ণ তথা বিষ্ণু নারায়ণ হতে যে বংশটা আছে, এই বংশ ছাড়া যখন যায় যায় সিংহাসনত বসছে, সিদ্ধান্ত নেওয়ার চেয়ারত বসছে, তখন এক পুরুষে ধ্বংস হয়েছে। ইংরেজি মানে এক জেনারেশন, তোমরা এক জেনারেশন বিনাশ হয়েছে। যাই হোক, ত্রেতা যুগ যখন শেষ হওয়ার আবার আগত এই পাকে ধরিত্রী ত্রেতা যুগের সন্ধিক্ষণের পিরিয়ডের ভিতরে আবার জন্ম দিছে। ওই সময়তে জন্ম দিছে মহারাজ নরকক। নরকক জন্ম দেওয়ার পরে বিষ্ণু কিন্তু ধরিত্রী কইছে রাজা জনকের রাজবারে উয়ে দিয়া আসবে আর ওটি ঘোড়ায় লালন পালন হবে।
যেহেতু বাচ্চাটা তো জনকের হাতে তুলে দিছে, কিন্তু বাচ্চার মমতার কারণে, মায়ার কারণে মাও কি করছে, দাসী সাজিয়া। এটি কোনো কথাটা না, খুব ডিপলি চিন্তা করিবেন। মায়ের মন্ত্র সত্য কাশুয়া ছাওয়াটা যদি কারো হাতে তুলি দিয়ে আসি, ছাওয়াটা কেমন বা দেখে, কেমন বা না দেখে। তা ধরিত্রী সেই বিষ্ণুর ছাওয়া, বরাহ অবতারের ছাওয়া জনকের হাতে দেওয়ার পরে মায়ের মমতার টানত নিজের রূপ পরিবর্তন করিয়া দাসী সাজিয়া জনকের রাজবাড়ি ছিল। যেহেতু দাসী সাজিয়া জনকের রাজবাড়ি ছিল, সেহেতু দ্বাপর যুগের সন্ধিক্ষণ যখন শুরু হয়, কৃষ্ণ যখন জন্ম হয়েছে, সেই সময় ধরিত্রীর দাসী কুলতে জন্ম হয়েছে। কথাটা বলছেন কি? ছাওয়ার মমতার কারণে যেহেতু দাসী সাজিয়া জনকের রাজবাড়ি ছিল, দূর থেকে খালি ছাওয়াটা দেখছে, আর এই ভুল কর্ম খানের জন্য দ্বাপর যুগের সন্ধিক্ষণ সত্যভামা দাসী মানে শূদ্রের ঘরত জন্ম নেয়। এবারে মোর কথাটার কোয়ার মানে হয়েছে এইটা, দাসত্বগিরি করাটা যে আমার পক্ষে কতটা ভাল না দেয়া, কথাটা বুঝছেন তো? সামান্য মোহন টানত করিয়া কিছুদিনের জন্য দাসী সাজি ছিল দেখিয়া দ্বাপর যুগের সন্ধিক্ষণ শূদ্রকুলত জন্ম হয়েছে। তাহলে এমন ধরনের ভুল কাম করবেন যে অল্প একটা টাকার জন্য তোমরা বাড়ির সংসারের কামাই ত্যাগ করিয়া যাবে মানুষের বাড়ি দাসত্ব করিবার। যদি দাসত্ব করেন পরিণাম আমার এমন হবে, হবে না, না হবে। তা যাই হোক, দ্বাপর যুগের কথা তো আসেই নেই। তাই এটি যখন নরক যখন বড় হয়, 16 বছর যখন হয়, সেই সময় ধরিত্রী নরক নিজের পরিচয় দেয়। তারপরে তখন আমার বরাহ অবতার স্মরণ করে, বরাহ অবতার আসিয়া বিষ্ণু রূপ ধরে, আর নরকের হাতত সুদর্শন চক্র দেয়। আর যেটা পাঞ্চজনী শঙ্খ, সেটা তো আগতে ধরিত্রী দিছিল, সেটা ওই ধরিত্রী কি করে নরকের হাতত দেয়। আর এটি ঘোড়া এই জনকের রাজ্যে যেটা পুপ পাকে কিরাত জাতি মানে রাক্ষস ঠাক্ষস গুলা বহুদূর আগে গেছে, এগুলা গেটি ঘোড়া থাকিয়া ভাগে দিয়া এটি ঘোড়া রাজ্য স্থাপনের নির্দেশ দেয়। যাই হোক, ত্রেতা যুগ শেষ হয়ে গেল, আসি আমরা দ্বাপর যুগ। তা দ্বাপর যুগের সন্ধিক্ষণ রাজা ছিল কায়, পৃথিবীর শ্রেষ্ঠ রাজা কায় ছিল? দ্বাপর যুগের সন্ধিক্ষণ শ্রেষ্ঠ রাজা ছিল ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের বাপ কায় ছিল? ধৃতরাষ্ট্রের বাপ ছিল দৈত্যায়ন ব্যাসদেব। দৈত্যায়ন ব্যাসদেবের বাপ কায় ছিল? পরাশর মুনি। পরাশর মুনির বাপ কায় ছিল? ভার্গব মুনি। সেই সূত্রে ধৃতরাষ্ট্র কি ব্রহ্মার বংশধর, কিন্তু মহাভারতত পরিচয় দিছে উমরা ক্ষত্রিয়। বারে বারে পরিচয় দিছে উমরা ক্ষত্রিয়। তাহলে ধৃতরাষ্ট্র যেহেতু ব্রহ্মার বংশধর বামন, তাহলে দুর্যোধনের ঘরে বামন। আর এই হস্তিনাপুরের রাজসভা যেগুলো মহারথী ছিল, ভীষ্মদেব, দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ, তার মধ্যে ভীষ্মদেব তো ক্ষত্রিয় ছিল, মহারাজ শান্তনুর বেটা, কিন্তু ভীষ্মদেব 3টা প্রতিজ্ঞায় আবদ্ধ ছিল। আজীবন বিয়েও করেন না, আজীবন সিংহাসনে বসি না, আজীবন হস্তিনাপুরের সিংহাসনের গোলামি করেন। উনি তো ব্যক্তিগত প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে আছিল। আর দ্রোণাচার্য, দ্রোণাচার্য হলে বামন, দ্রোণাচার্যের বেটা অশ্বত্থামা, উনিও বামন, কুলগুরু কৃপাচার্য বামন।
এদিক ওনার ওই কর্ণ ক্ষত্রিয় হলেও বড় হচ্ছে সূত্রের ঘর, সেহেতু উনিয়া সূত্রের ধর্ম পালন করিবেন হচ্ছে হসিনাপুরের বিরুদ্ধে এক কথা কবার নয়, হসিনাপুরে যেটা নির্দেশ হবে সেটাই পালন করবে। এবারে যদি হসিনাপুরের সিংহাসন কোন ক্ষত্রিয় মহারাজা থাকলে হয়, তাহলে কি আর হসিনাপুরের কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ রাজসভা ধরে হয়? সকলের উপস্থিতি হসিনাপুরের রাজসভা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে, অথচ ভীষ্মদেব প্রতিজ্ঞার কারণে চুপ ছিল। দ্রোণাচার্য তো প্রতিজ্ঞাবদ্ধ না ছিল, দ্রোণাচার্যের তো শিষ্য ছিল অর্জুন। তো অর্জুনের বউ মানে পঞ্চপাণ্ডব বলে পাঁচ ভাইয়ের শিষ্য ছিল। তা পাঁচ ভাইয়ের বউ তার মানে কি শিষ্য কি হয়? নিজের বেটার মতো হয়। তাহলে শিষ্যর বউ মানে নিজের বেটার বউয়ে কোয়া যায়। আর সেই বউকে যখন বস্ত্রহরণ হয় তখন দ্রোণাচার্য চুপ ছিল। ঠিক কুলগুরু কৃপাচার্য উনিও চুপ ছিল। অশ্বত্থামা তো গুরু ভাই হয়, গুরু ভাইয়ের বউ, অশ্বত্থামা চুপ ছিল। কর্ণ উনি তো সূত্রের ধর্ম পালন করছে, কর্ণ তো হস্তিনাপুরের সিংহাসনের বিরুদ্ধে কিছু কবার নয়। আর দুর্যোধনের ঘরে দিই খালি এক দ্রৌপদী নয়, সেই সময় দুর্যোধনের ঘরে শত ভাই ছিল। ওটা তো একটা ঘটনা দেখাইছে, উমের সাম্রাজ্য যে চেংড়িকে উমের পছন্দ হয়েছে কোনটা চেংড়ি উমরা ব্যবহার করা বাদ দেয় নাই। ওইটা ছাড়াও বেদের ঘরের কন্যা তুলি নিয়ে যাওয়ার কাহিনীও আছে। তা শাস্ত্র তো একটা দুইটা লেখছে, কিন্তু এমন তো হাজারো হাজারো কাহিনী ঘটছে। যদি ক্ষত্রিয় শাসন হলে ভাই, তাহলে কি দ্রৌপদীর বস্ত্র হরণ থাকি শুরু করিয়া টোটাল সমাজত যে কোনো নারীর, যে কোনো কইয়া মানুষের ইজ্জত নিয়ে কি ধৃতরাষ্ট্রের বেটার ঘর কি এমন তামাশা করিবার পারে ভাই? না পারে ভাই। সেহেতু আবার পৃথিবীর যুগ পুরুষের জন্ম হল কৃষ্ণ রূপে, আগতে জন্ম হয়েছে কিন্তু ঘটনাটা পরে হয়েছে। তা ধৃতরাষ্ট্রের বেটার ঘরের সাথে যখন কুরুক্ষেত্রে যখন যুদ্ধ যখন শুরু হয় ভাব, তখন কিন্তু পঞ্চ পাণ্ডবের ঘর যুদ্ধের আগ মুহূর্তে কৃষ্ণ যে জ্ঞানটা দিছে সেই জ্ঞানটাই হলে গীতা। তারপরেই যুদ্ধ হয়েছে। কৃষ্ণ তাহলে কি জ্ঞান দিলেন? যে হে অর্জুন, তুই ক্ষত্রিয়, তোমরা ভাইয়ের ঘর ক্ষত্রিয়, তুই আজকে যে ভীষ্মদেবক মারিবের ভয় খাবার হচ্ছিস, যে গুরুদেবক মারিবের ভয় খাবার হচ্ছিস, ইন্দ্রে কায় ভীষ্মদেব ক্ষত্রিয় ধর্ম ভ্রষ্ট হয়েছে তিনটে প্রতিজ্ঞা নিয়া। তা ন্যায় আর ধর্ম স্থাপন করিবার যাওয়াটা তোর কাজ। আর ন্যায় ধর্ম স্থাপন করিবার যায় তোর সামনে যদি তোর ঠাকুর দাদাও যদি আসে, তোর জ্যাঠাও যদি আসে, তাও তো রাস্তার কাটা তুলিয়ে ফেলে দেওয়া খাবে। তোর এই ক্ষত্রিয় ধর্মের সামনে যাই আসুক না কেন তুলিয়ে ফেলে দেওয়া খাবে। আর এই কথাগুলা বোঝাইতে পরবর্তীকালে যেখান বই লিপিবদ্ধ হয়েছে সেই বইখানে তো গীতা, যে ক্ষত্রিয় ধর্ম কি কর্ম কি এগুলাই তো বুঝেছে নাকি। তা অর্জুন শাসক সেই গীতার জ্ঞান পাওয়ার পরে যুদ্ধ নামিছে, কৃষ্ণের কথা শোনা শুনছে, যুদ্ধ জয় করছে, পৃথিবীর ন্যায় ধর্ম স্থাপন করতে সামর্থ্য হয়েছে। কি হয় না হয়? সামর্থ্য হয়েছে না নাই হয়? ন্যায় ধর্ম স্থাপন হয়েছে না নাই হয়? 5টা গ্রাম চাইছে, যুদ্ধের পরে বিনিময়ে কি 5টা গ্রামে পাইছে না গোটা পৃথিবী খান পাইছে? যুদ্ধের পরে 5টা গ্রাম নয়,
টোটাল 6 ঘর পৃথিবী জ্ঞানে পাইছে অর্জুনের ঘর। ওই কুরুক্ষেত্রের যুদ্ধ গোটা পৃথিবীর যত যোদ্ধা ছিল সব যোদ্ধা যে হাজির হয়েছে ওই যুদ্ধতে, যেটা বাঁচিবার বাঁচিছে, যেটা মরিবার মরিছে। আর 6 ঘর পৃথিবীর রাজা হল, মহারাজা হল যুধিষ্ঠির। তারপরে উমরা আশ্রমের যজ্ঞ করলে ছোটখাটো জেলে শত্রু পালে পড়ে আছিল, ছেলেকে উমরা আশ্রমের যজ্ঞ করিয়া বিনাশ করলে। সন্ধিক্ষণের কর্ম শেষ হয়ে গেল। কি হয়ে গেল? সন্ধিক্ষণের কর্ম শেষ। এবার পৃথিবী ছাড়িয়া যাওয়ার পালা। পঞ্চ পাণ্ডবের ঘরে চলে গেল। যুগ পুরুষ কৃষ্ণ চলে গেল। পরীক্ষিতের মাথা দিয়া বলে কলির আগমন। পরীক্ষিত কর্মহীন একটা মনের গালা সাপের মালা দিছে। সাপের মালা তো না, মরা সাপ দিছে। মানসিটা কোনো কর্মধর্ম করে না, বসি থাকে। আর ভক্তবিন্দু জোগাড় করছে, বললে আনিয়া ভেটি যায়, আর বাড়ির সব লোক মিলিয়া উলে খায়। তা উয়ে রাজ্যের পরীক্ষিতের রাজ্য থেকে এই কর্মহীন মানসিকে খালি বসিয়ে খায়, কোনো কর্মধর্ম না করে। ওই জন্য মরা সাপ দিছে উয়ের গালা। উয়ের বেটা দিছে, সেই মুনিটার বেটা দিছে অভিশাপ। এবারে অভিশাপ যে দিছে, অভিশাপ দিলে কথাটা ঠিক, কিন্তু যতগুলা তেজি পুরুষ ছিল, সাধনার শক্তি এরা মানসি ছিল, সবগুলাই তো কুরুক্ষেত্রের যুদ্ধ তার আশ্রমের যজ্ঞ শেষ হয়ে গেছে। তাহলে উইয়া ফির নয়া করিয়া ফির কোন ফির অভিশাপ দেওয়া ফির মানসিটা ফির গাদায়। মুনির বেটা দিছে অভিশাপ। আর টোটালে রাজবাড়ির তখন বামনের ঘর আসে। আর ওই পরীক্ষিতের মাথা ওই দিনে রাতে একটাই আলোচনা করছে যে মহারাজ অভিশাপ বল সত্য হবে, অভিশাপ বল সত্য হবে। যেমন একটা ভাল মানসিক টোটাল সমাজের মানসিক যেটি যাবে সেটি যদি কয় এটা পাগল, উনিও কবে এটাও পাগল, এটাও পাগল। এই পাগল পাগল করতে করতে একটা ভাল মানসিকও পাগল হয়ে যাবে। তা দিনে রাতে ওই অভিশাপ সিদ্ধি হবে, তোমার সাপে দংশন করিয়া অবশ্যই মারবে। এই তখন এই শুনতে শুনতে মহারাজা পরীক্ষিত তখন কবা ধরলে যে আচ্ছা সবাই যেহেতু কবা ধরছেন ঠিক আছে, তাহলে মোরালা কি করা উচিত? বলে তাহলে তোমরা ভাগবত পাঠ শোনো। তাহলে ভাগবতটা কি? কৃষ্ণ জন্ম হওয়ার আগে থাকিয়া কৃষ্ণর মরণ পর্যন্ত যে কাহিনীটি লেখছে সেটা হচ্ছে শ্রীমদ ভাগবত। আচ্ছা, লেখাইয়াটা হলে দৈপায়ন ব্যাসদেব। আর কৃষ্ণ জেলা ক্ষত্রিয় মানুষের নির্দেশ করে গেছে। কৃষ্ণ জেলে নিজে মুখে কইছে এইটা এইটা করা খায়, এইটা এইটা করা না যায়, এইটা এইটা করো। ওইটা হলে গীতা। আর কৃষ্ণ সম্বন্ধে দৈপায়ন ব্যাসদেব যেটা লেখছে সেটা হলে শ্রীমদ ভাগবত। এরা দৈপায়ন ব্যাসদেব শ্রীমদ ভাগবত কোটে বা সঠিক লেখছে, কোটে বা ভুল লেখছে, কোটে বা মন গড়া কাহিনী লেখছে। সেটা কি তোমরা জানেন? আমরা কেন জানি না। কিন্তু কৃষ্ণ আমার জন্য কি নির্দেশ করছে, কি আমার কয়া গেছে, সেটা আমরা যেটি পাবো সেখানে হলে গীতা। এই গীতা আর ভাগবতের মধ্যে এটা হলে তফাৎ। তা অর্জুন উমের পঞ্চ ভাইয়ের ঘর পালন করছে গীতা, আর আজকের দিনে আমার এই ক্ষত্রিয় মানসিকগুলা পালন করবে হচ্ছে ভাগবত।
পরীক্ষিতের মতো করিয়া। যাই হোক, পরীক্ষিত ভাগবত উপবাসে থাকিয়া শুনলে, উপবাসে শুনতে শুনতে ভাগবতের কাহিনী কওয়া শেষ, তারপরে ভোগ লাগবে না লাগবে? তা ভোগ যে লাগবে, উমরে ফির ষড়যন্ত্র করিয়া অডিগোড়া পরীক্ষিতের যে খাওয়ার ফল আছে, এই ফলের ভিতরেতে ফির অডিগোড়া সাপ সেট, ছোট্ট সাপের বিষধর সাপ ফির সেট করিয়া রাখছে। ওই ফল খাওয়ারের সময় ওই বিষধর সাপ পরীক্ষিতের কপাল ঠকাইছে। এটা সম্পূর্ণ ছিল ষড়যন্ত্র, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র ছিল। তা আমার মানসিকগুলো আমরা কি অধ্যয়ন করব? কৃষ্ণর দেওয়া উপদেশ অধ্যয়ন করব, না দৈত্যায়ন ব্যাসদেবের লেখা ভাগবত অনুসরণ করব? কোনটা অনুসরণ করব ক্ষত্রিয় হিসেবে? আমার গীতা অনুসরণ করা হবে, স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে যেটা কয়া গেছে সেটাকে আমার অনুসরণ করা হবে। আমরা আমার বিকাশ আমরা ওটি ঘোড়া খুঁজি পাবো। আর যদি ভাগবত যাই তাহলে আমার বিনাশ আগে আসবে। গীতা আমরা বিকাশ খুঁজি পাবো, আর ভাগবত খুঁজি পাবো আমরা বিনাশ। ভাষা শিখাবে গীতা, আর মরণ শিখাবে ভাগবত। ওই জন্য আমরা গীতা চর্চা করবো, গীতা অধ্যয়ন করব। যেটা মানসি আমার কইছে সেটা শুনবো না। দাপর যুগের যুগপুরুষ কৃষ্ণ ক্ষত্রিয় গুলা যে কথা কয়া গেছে আমরা সেইটা শুনবো, সেটাই ধারণ করব। আচ্ছা, তা ধৃতরাষ্ট্র তো মহারাজা ছিল নাকি? তা ধৃতরাষ্ট্র মহারাজা ছিল। কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার পরে ধৃতরাষ্ট্রের কোন রাজা কি সিংহাসনে বসিছে? ধৃতরাষ্ট্রের কোন বেটা সিংহাসনে কিন্তু বসিবে আর পায় নাই। ধৃতরাষ্ট্রের পিরিয়ডটা, সময়টাও এক পুরুষে শেষ হয়ে গেছে, এক জেনারেশনতে ধ্বংস হয়ে গেছে। তাহলে আমরা যদি দেখি আজকের দিনের পরিস্থিতি, আজকের দিনত প্রথম বিশ্বযুদ্ধ থাকিয়া দুনিয়া সম্পূর্ণ টেকনোলজির পাশে দৌড়িয়ে যাচ্ছে। সেটি থেকে কই, প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, এই কলিযুগের প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, মহারানী ভিক্টোরিয়ার বিশেষ অনুরোধ আমার মহারাজা আর নারায়ণী সেনা ব্রিটেনের ঘর প্রথম বিশ্বযুদ্ধ জিতিয়া দেয়। মাসান রণনীতির শক্তি ব্যবহার করিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখনও আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ আর এই ভূখণ্ডের নারায়ণী সেনা মাসান রণনীতির মাধ্যম দিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ করিয়া এই পৃথিবীর শান্তি নিয়ে আসে। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে গেছে সেই সময় কিন্তু আমার মহারাজা কিন্তু দাসিয়া বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে নাই। ব্রিটেনের মহারানী এলিজাবেথের বিশেষ অনুরোধ শর্ত সাপেক্ষে, শর্তটা কি ছিল যে গোটা পৃথিবী যেমন করিয়া 186-এর মতো দেশ তোমরা গোলাম করিয়া রাখছেন, আমরা তোমার সহযোগিতা অবশ্যই করব। এই 186কে দেশ তোমার স্বাধীনতা দেওয়া খাবে, আর গোলাম রাখিবার পাবেন না। প্রথম রানী এলিজাবেথ রাজি হওয়ার পরে আমার নারায়ণী সেনা নিয়া দুইটা ভাগ হইয়া, একটা ইউরোপের ওদিকে যায়
আর একটা জাপানের এদিকে অগ্রসর হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করে। জয়লাভ করার পরে ভারতের স্বাধীনতা প্রস্তাব ওঠে, ভারত স্বাধীন করে দিবে। তার আগে ব্রিটেনের মহারানী এত বড় দেশটা যদি স্বাধীনতা দেওয়া খায়, তাহলে উপযুক্ত একজন শাসকের প্রয়োজন আছে। কিংডম ডেমোক্রেসি মানে যেটা কয় রাজা কিংবা মহারাজা কিংবা মহারানী অনুমোদিত মন্ত্রিসভা থাকবে, তারে আন্ডারে গণতন্ত্র চলবে, ওকে কয় কিংডম ডেমোক্রেসি। ব্রিটেনটা অমন করিয়াই চলছিল, অমন করিয়া চলছে। উমেরটি রাষ্ট্রপতি নাই, তা কুচবিহারের মহারাজা সম্রাট বানাবে বলিয়া মহারাজার সাথে আলাপ করিয়া 1947 সালের 9ই আগস্ট লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে কুচবিহার মহারাজার একটা চুক্তি হয়। 1947 সালের 15ই আগস্ট 6 দিনের মাথায় ভারত স্বাধীনতা লাভ করে ডোমিনিয়ন গভর্নমেন্ট হিসাবে, মানে ব্রিটেন অধীনস্থ স্বাধীনতা। তখন ভারতের লর্ড ছিল লর্ড মাউন্ট ব্যাটেন। তা ডোমিনিয়ন গভর্নমেন্ট 2 বছর থাকে, তারপরে ইউনিয়ন গভর্নমেন্ট প্রবেশ করলে দেশ। যেদিন থাকিয়া ভারতের সংবিধান রচনা করার পরে সংবিধানটা গ্রহণ করে 1949 সালের 26শে নভেম্বর, সেই দিন থাকিয়া এই ভারতটা সম্পূর্ণ ইউনিয়ন গভর্নমেন্টে পরিবর্তন হয়। আর এই যখন ইউনিয়ন গভর্নমেন্ট আসি গেল, তখন কিন্তু আর মহারাজাগার কিন্তু ভারতের সম্রাট বলিয়া জায়গা যে কোনো একটা রাখবে, সেই জায়গা কিন্তু রাখিলেন না। কুচবিহারের মহারাজা যায় গোটা পৃথিবী স্বাধীন করে দেন, যায় এই দেশটা স্বাধীন করে দেন। আর সেই মানসিটা মানিবার জন্য, সেই মানসিটার সম্রাট বুড়িয়া মানি নেওয়ার জন্য কাং রাজি হলেন না। এই 1949 সালের 26শে নভেম্বর থাকিয়া আমার মহারাজার অস্তিত্ব গ্রহণ না করার কারণে ভারত ইউনিয়ন সরকারও আমার আর কোন জায়গা থাকলেন না। আমার কেনে গোটা ভারতবর্ষে কোন আর ক্ষত্রিয় মানুষের ওটি কোন জায়গা থাকিলেন না। ধরি নাও সত্য যুগের মহিষাসুরের শাসন শুরু হয়ে গেল, ধরি নাও হিরণ্যাক্ষর শাসন শুরু হয়ে গেল, ধরি নাও হিরণ্যকশিপুর শাসন শুরু হয়ে গেল, ধরি নাও রাবণের শাসন শুরু হল, ধরি নাও ধৃতরাষ্ট্রের শাসন শুরু হয়ে গেল। এই 49 সালের 26শে নভেম্বর থাকিয়া এই পর্যন্ত এই দেশটা বিকাশ করিয়া স্বীকৃত হচ্ছে। কি ভাল কর্মখান হয়েছে, কোটে কোনা বা আছে সংস্কৃতি, কোটে কোনা আছে সংস্কার, কোটে কোনা আছে মান সম্মান, কোটে কোনা আছে নারীর মান মর্যাদা। ডাক্তার এমন এমন কতগুলা সিস্টেম পাস হওয়া যাচ্ছে, যদি বেটি সমাজ তোমরা বলা
তোমার মহা অপরাধ, ফটো প্রমাণ হলে তোমার জেল হবে কমসে কম 7 বছর। অথচ ডাক্তারি পরিবারের জন্য যখন ডাক্তার যায়, গাইনিওর যেগুলো সার্জেন্ট হয় সেগুলো ফির কেমন করিয়া পুরুষ ডাক্তার হয়? দেশের আইনতে আছে বেটি সভা ছুলে কমসে কম 7 বছরের জেল যদি কেস করি দেয়। তা গাইনোর ডাক্তারের জায়গা ঠিক পুরুষ ডাক্তারটা কেমন করে ঢুকেলেন ওই গোড়া বেটি সভা ডাক্তার কেন বিনা ঢুকেলেন তোমরা? যে ওই গোটাটা আমরা বেটি সভা চাই। সত্য যুগের ইন্দ্রদেব বচন দিছে যে আমার আর নারী শক্তির কোনোদিন অস্ত্র ধারণ করা খাবার নাই। বর্তমান পরিস্থিতি বেটি সভার হাতত গভর্নমেন্টে অস্ত্র দিছে না নাই যায়? তা বেটি সহ মানুষ যদি যুদ্ধ করিবে যায়, বেটি সহ মানুষের কতগুলা প্রবলেম আছে না নাই? পেটত বাচ্চা আছে যুদ্ধ করিবে যাবে, পুরান কাশ্মীর সভা আছে যুদ্ধ করিবে যাবে, একটা সময়ের অসুবিধা হয় ওই অবস্থা যুদ্ধ করিবে যাবে। যুদ্ধ করতে করতে শরীরত ব্যাকটেরিয়া ছড়াবে, গাও দুবের পাবার নয়, ঠিক মতো খাবার পাবার নয়, শরীরত রোগ বেটি ছড়াবে না ছড়াবে? তা আজকের দিন তোমরা বিকাশটাকে বিনাশ দেখিবে যাচ্ছে, বিনাশটাকে বিকাশ দেখিবে যাচ্ছে। কেন দেখিবে যাচ্ছে? 1949 সালে 26শে নভেম্বরের পরে থাকিয়া এই শাসন বিধি ব্যবস্থা নারায়ণের বংশধর কান সিদ্ধান্ত নেওয়ার চেয়ারত নাই। সেহেতু কোনটা আইন বা বনা খায়, কোনটা আইন বা পাস করা খায়, কোনটা আইন বা ফেল করি দেওয়া খায়, এটা কারো মাথা কোনো জ্ঞানে নাই। জ্ঞানে জ্ঞান নাই, বিদ্যার অধিকারী গায় ব্রহ্মা, জ্ঞানের অধিকারী গায় নারায়ণ, বুদ্ধির অধিকারী গায় মহেশ্বর। তাহলে এতদিন থাকিয়ে যে শাসন ব্যবস্থা চলছে, নারায়ণের বংশধর কাং ওই ফাইনালি সিদ্ধান্ত নেওয়ার চেয়ারত আছে নাই? যদি কোনো আইন পাস করা না যায় তাও ওটি গুণা উমে বোঝে আর কবার মতো কাং নাই। এটা আইন পাস করা যাবার নয়, দেশের ভবিষ্যৎ খারাপ হবে, উমে জ্ঞান দেওয়ার মতো আছে? এই যে আইন পাস করলে ক্ষতি হবে, উমে বোঝানির মতো কাং আছে? খালি আজকের দিনত কেনে ধরি নাও 74 বছর থাকিয়া তোমার বোঝানির মতো জ্ঞান দেওয়ার মতো কাং নাই। তা সেহেতু এই সরকার বিকাশটা বিনাশ দেখিবে যাচ্ছে আর বিনাশটাকে বিকাশ দেখিবে যাচ্ছে। তাহলে সত্য থাকিয়া শুরু করিয়া একটা কথা টানিয়াছ, ওইটা সিরিয়াল এবারে কই। মহিষাসুরের বেটা তো আর রাজা হয় নাই, হয়েছে? হিরণ্যাক্ষর বেটা তো রাজা হয় নাই, হয়েছে? হিরণ্যকশিপুর বেটা রাজা হয় নাই, রাবণের বেটা রাজা হয় নাই, ধৃতরাষ্ট্রের বেটা রাজা হয় নাই। তাহলে এরা যখন ইংরেজ শাসন হচ্ছে তখন কি হয়েছে? জ্ঞানের অভাবত পৃথিবী অন্যায় অত্যাচার নিয়ে আসছে, উমের হুশও ছিল না, জ্ঞানও ছিল না। বিকাশটাকে দেখছে বিনাশ আর বিনাশটাকে দেখছে বিকাশ। সেহেতু বর্তমান যে সরকার চলিবে যাচ্ছে 74 বছর থাকিয়া, এই সরকারও বিনাশটাকে দেখিবে যাচ্ছে বিকাশ আর বিকাশটাকে দেখিবে যাচ্ছে বিনাশ। যেহেতু বর্তমান এই ইউনিয়নের যুগত গণতান্ত্রিক ইউনিয়ন না, এই গণতান্ত্রিক ইউনিয়নের যুগত যদি রাষ্ট্রপতি মরি যায় কিংবা প্রধানমন্ত্রী হঠাৎ করে মরি যায়, সেই জায়গা 24 ঘন্টার ভিতরে ওই পার্টির থাকিয়া আরো একজন প্রধানমন্ত্রী হয়। প্রধানমন্ত্রী যখন হয় তখন কিন্তু সংবিধান কোন রকম পরিবর্তন হয় না, পার্টির যেটা এজেন্ডা থাকে সেটাও পরিবর্তন হয় না। অতীতে দেখা গেছে বিগত যুগগুলা যখন কোন রাজা মহারাজা অপরাধী হয়েছে তখন যুদ্ধ হয়েছে অন্য কোন মহারাজার সাথে। যুদ্ধ হওয়ার পরে সেই রাজা মহারাজা মারি ফেলাইছে, মানে দায়ক যুদ্ধ ধারে দিছে, মরছে বা হারছে।
তারপরে যাই জিতিছে তাই পুনরায় তার সংবিধান অধিগোড়া চালু করছে। তৎকালীন যেটা নিয়ম ছিল, মহারাজার মুখশ্রিত বাণীটাই ছিল সংবিধান। আজকের দিন সরকারও চায় আসুক না কেন, তোমরা ভাবিবে হচ্ছেন ডাইনপন্থী সরকার ছিল, বামপন্থী আছে, ইয়ে তোমার ভাল করবে না করবে? এ পার্টি গেছে, ওই পার্টি সরকার আসবে, ইয়ে তোমার ভাল করবে না করবে? কোন পন্থী কোন পার্টি তোমার ভাল করিবে আর পাবে না। কারণ বর্তমান যদি শাসক পরিবর্তন হয়, আইডিওলজিও পরিবর্তন হয় না, সংবিধানও পরিবর্তন হয় না। আর এই সংবিধানের যে জায়গাটা তোমার ডোমিনিয়ন গভর্নমেন্টের সময় যাওয়ার কথা ছিল, কুচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর মানে আমার মহারাজা, সেটা দেয় নাই। কে নতুন কোন পার্টি আছে তোমার সাথে যে বেইমানিটা 1947-এর পরে পরে যে 2 বছরের ভিতরে করলে, সেটাকে সুদের উমরা পরিবর্তন কি করবে? তোমার কি মনে হয় করবে উমরা? তালেবান পার্টির নাম ধরিয়ে কম, কংগ্রেস তো তোমার বিনাশে করছে। তারপরে জেলে পার্টি আছে, কেন তোমার বিকাশ করছে? তোমার কি সেই মর্যাদা দিছে? ইতিহাসে তোমার সেই মর্যাদা দিছে? তাহলে এলাকা আছে ইয়ে তো তোমার দিবের চাইছে না নাই চায় কি এলা তোমার দিছে? এইটা বাদ দিয়া আর কাকে বানাবেন, উনি কি তোমার দিবে? নতুন কোন এরা এবিসিডি পার্টি আসেন 10-20 বছর চেষ্টা করিয়া, উনি তোমরা হেল্প করলে উমরে কি তোমাকে করে দিবে? না দিবে। তারপরে কেমন করে দেশ চালা খায়, তোমার এই ঘোড়া থাকিয়ে কি বুদ্ধিদাতা জ্ঞানদাতা কি নিবে? নিবেন নাই। তা সেহেতু অতীত যে পার্টিগুলো গেছে, ইমরা যেমন করিয়া এই কর্মটার এই দেশটা সারখার করছে, এই দেশটা 4 টুকরা করছে, ভৌগোলিক ভাবে 2 টুকরা, 4 টুকরা, শাসনতান্ত্রিক ভাবে 2 টুকরা। আগামী দিনে তো এমন ঘটনা ঘটিবার যাওয়া হচ্ছে 15 থেকে 20 বছরের ভিতরে যদি আমরা চুপ থাকি, উমরা যদি দেশ চালায়, এই দেশটা যে কয় টুকরে এমনি করবে এর কোনো ঠিক ঠিকানা নাই। কারণ চোখের সামনে ভাসি উঠিবে হচ্ছে, কারণ তো শাসনের জ্ঞান নাই। কিভাবে করা খায়, কিভাবে না করা খায় জ্ঞান আছে? জ্ঞান নাই। ওই জন্য কোন পার্টি আমার মঙ্গল করিবার পাবা নয়, দেশেরও মঙ্গল করিবার পাবে না। যেহেতু ব্রহ্মা কিংবা মহেশ্বরের বংশধর যদি শাসনও আসে, তাহলে এক পুরুষে ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনে এইবারও সেই ধ্বংসই হবে। তা সিস্টেমটা কেমন আমরা দেখছি, যে কায় প্রধানমন্ত্রী হয়েছে, কায় গৃহমন্ত্রী হয়েছে, অতি সমস্যা নয়। সমস্যাটা হল সংবিধানত। সমস্যা ঘটে সংবিধানত। তাহলে সংবিধান চালু হল কোন দিন থাকিয়া? গণতান্ত্রিক ইউনিয়ন শাসন ব্যবস্থাটা শুরু হলে 1949 সালের 26শে নভেম্বর থাকিয়া। তাহলে এক জেনারেশনের যদি ধ্বংস হয়, তাহলে পরে কে আছে কাকারা? নারায়ণের বংশধর শাসন আছে কান? কয়েকগুলো চোখ মুখের দাউদ দেখি না ধরছ। যেহেতু নাই, সেহেতু আমরা যেহেতু নাই, সেহেতু হার হালতে এক পুরুষের আয়ু কালতে এর অবিনাশ ঘটিবে। তা সে সময়টা কোন দিন থেকে শুরু হয়েছে কয়েকবার করুন। সেই সময়টা শুরু হয়েছে 1949 সালের 26শে নভেম্বর। যে সংবিধানটা নারায়ণের বংশধরের জায়গা নাই, সেই সংবিধানটা চালু হয়েছে 1949 সালের 26শে নভেম্বর। তা কলিযুগের মানুষের গড় আয়ু 72 বছর। তা যেহেতু 72 বছর কলিযুগের মানুষের গড় আয়ু, সেহেতু এই 72 বছর 1949 সালের 26শে নভেম্বরের সাথে যোগ করো,
যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে 2021 সালের 25শে নভেম্বর রাত্রি 12টা অলরেডি নারায়ণের বংশধরক উল্টি খালেদিয়া মহেশ্বর আর ব্রহ্মার বংশধরদের শাসন পরিবেশ হচ্ছে। সেই শাসনের পিরিয়ড 12 বছর, না 12 বছর কিছু 72 বছর, পূর্ণ এক জেনারেশন কিংবা পূর্ণ এক পুরস্কার শেষ হয়ে গেছে। সেহেতু 2021 সালের 25শে নভেম্বরের পর থাকিয়া এখন আর ব্রহ্মার বংশধর আর মহেশ্বরের বংশধরের ভারতবর্ষ আর জোর খাটিবে না। এখন যে সময়টা শুরু হয়েছে, সময়টা পুনরায় নারায়ণের বংশধরের শুরু হয়ে গেছে। কারণ এই সন্ধিক্ষণ যুগ পুরুষ হিসেবে অলরেডি বাবা মা শিব আর চণ্ডী যুগ পুরুষক পাঠে দিয়ে দিছে। যে যুগ পুরুষ হলে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়। আজকের দিনের পার্লামেন্টের রাজ্যসভার মেম্বার অতিগুণা, তার অফিসিয়ালি নাম হলে মাননীয় নগেন্দ্রনাথ রায়। যেহেতু এই কলিযুগের সন্ধিক্ষণ যুগ পুরুষ আসি গেছে আর ব্রহ্মার আর মহেশ্বরের বংশধরের 72 বছর শেষ হয়ে গেছে, তা সেহেতু আমরা এখন এটা নিশ্চিত যে আমার সময় শুরু হয়েছে। তা যদি কার দূরে হইয়া অসুস্থ হইয়া বিছনাতে পড়ে, অন্তিম সময় বিছনাত পড়ি থাকে না না থাকে, থাকে না না থাকে, তা সেহেতু মুই তো মনে করিবে যাচ্ছ এই ভারতবর্ষ মহেশ্বরের বংশ ব্রহ্মার বংশ যে শাসন বিধি ব্যবস্থা আছে, সেই শাসন বিধি ব্যবস্থা অলরেডি হাসপাতালে ঢুকে গেছে। তোমার বার্ধক্য বয়সের সেই ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। আর আমার পুরো খারাপ হওয়া খাবে দেশ শাসনের জন্য, এই দুনিয়া শাসনের জন্য, পৃথিবীর ন্যায় আর ধর্ম স্থাপনের উদ্দেশ্য আমার পুনরায় আরো কর্ম করা খাবে, ধর্ম পালন করা খাবে। তার জন্য তোমরা রেডি আছেন না নাই? সবাই রেডি আছেন তো? সবাই কিন্তু নারায়ণের বংশধরের শুরু হয়ে গেছে। যদি তোমরা নিম্নত পড়ি থাকেন তাহলে কিন্তু এই সময়ও তোমার কিন্তু ক্ষমা করিবে না। সময় কারো বাপের নয়। তা সময়ও টেনে দেওয়ার জন্য বিগত 25-30 বছর থাকিয়া তো আপ্রাণ চেষ্টা করিবে যাচ্ছে। ছোটবেলা থাকিয়ায় এই দেশের সমাজের মানসিকগুলা এই সময় সম্পর্কে, সন্ধিক্ষণ সম্পর্কে আমার যুগ পুরুষ বোঝাইতে বোঝাইতে জীবনে প্রায় 3 কালে শেষ করে দিয়ে দেন। কিন্তু আমার তবু কতগুলা মানসি এরা বুঝি উঠবে আর পাওয়া ধরে নাই। ওই গায়ক শাসক আর একবার কই, তাহলে আমার কি এই সন্ধিক্ষণ নিয়ে কোনো সন্দেহ আছে? সন্ধিক্ষণের কর্ম নিয়ে সন্দেহ আছে? সরকারের 72 বছর পার হচ্ছে সেটা নিয়ে সন্দেহ আছে? সন্দেহ যেহেতু নাই, তাহলে কর্ম কেন ফির সন্দেহ, গরিবের সময় কেন ফির সন্দেহ? তা যাই হোক, আজকে আলোচনা করিবার এটি ঘোড়া আসিয়া মহারাজ কালকে আমাকে নিয়ে আছে। কালকে একটা প্রোগ্রাম করছি, আজকে একটা প্রোগ্রাম করলো। মুই তো ইয়ার আগত মহারাজের সামনে যেমন করি আলোচনা করো নাই, তা মুখ বাইসবে কি মহারাজের সামনে আলোচনা করবে ভয় নাই। ওই যে কয় না মার আগত মামার বাড়ির আলাপ। তা যাই হোক, যদি কোনো আলোচনা ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন।
কিন্তু শাসক মেয়ে আরো একবার কই, সময় কিন্তু আমার শুরু হয়ে গেছে, বিলম্ব করা যাবে না। দুপুর আমার সাথে আছে, কর্মের কিবা লাভ কিবা লস সেটা সবাই করে বাবা মা শিবচন্ডী বুঝিবে। কর্মের প্রতি আমার কাছে পাশে না যায়, ক্রোধ আছে না হয়। এই আকাঙ্ক্ষা রাখিয়া, সকালে চরণ ভক্তি রাখিয়া, মহারাজের চরণ ভক্তি রাখিয়া মোরা কথা আমি বিশ্বাস করবো। জয় শিবচন্ডী, কথা ধর্ম কথা জয়।